কাজ করছি ৩টা হাসপাতালে অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান এবং একটা হাসপাতালে আমি আইসিইউ ডিরেক্টর। তো সেই সুবাদে বলব যে আমার কিছু এক্সপেরিয়েন্স ডিলিং উইথ দ্য ক্রিটিক্যাল পেশেন্ট, পার্টিকুলারলি যারা কোভিড-19 নিয়ে এসছে অ্যান্ড ক্রিটিক্যালি ইল, তাদেরকে আমার দেখার এবং চিকিৎসা দেওয়ার সৌভাগ্য হয়েছে। তো ওটা আমি শেয়ার করব আপনার সাথে একটু। থ্যাংক ইউ এগেইন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে। থ্যাংক ইউ। সঞ্চয় তোমার মিউটে আসো। জি, একইভাবে আমি এখন চলে যাচ্ছি ডক্টর এহসান করিমের কাছে। এহসান ভাই, যদি আপনি একটু আমাদেরকে আপনার ইন্ট্রোডাকশন দেন এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাথে আপনি যেভাবে সম্পৃক্ত আছেন সেই সম্পৃক্ততার কথা যদি একটু বলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ডক্টর এহসান করিম। বর্তমানে আমি এখানকার ভিএ হসপিটাল ওয়েস্ট পাম বিচ এখানে অ্যাকিউট কেয়ার ইন্টার্নিস্ট হিসেবে কাজ করছি গত 14 বছর। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি চিটাগং মেডিকেল কলেজ থেকে পাশ করে আফ্রিকায় কিছুদিন কাজ করি, স্পেশালি এইচআইভি পেশেন্টদের সাথে। এরপরে আমেরিকা এসে এখানে ব্রুকলিন নিউ ইয়র্কে ট্রেনিং করে আমি ফ্লোরিডায় পার্মানেন্টলি থাকছি গত 14 বছর। তো এইখানে থাকা অবস্থায় আমার কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, বয় স্কাউটিং করেছি, রোটেট করেছি, সন্ধানী করেছি। এখানে এসেও একটা অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটির মধ্যে সবসময় থাকতে ভালো লাগে এবং সেই কারণে এখানকার অনেক কমিউনিটি অ্যাক্টিভিটির সাথে আমি আস্তে আস্তে নিজেকে সময় দিয়েছি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনার সাথে রিসেন্টলি আমি সংস্পর্শে এসেছি এবং তাদের খুবই কমিউনিটি ওয়ার্কের সাথে আমি ট্রাইং টু হেল্প। তো আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা ক্রাইসিস টাইমে বিভিন্নভাবে তারা এগিয়ে এসছে এবং আমরা বাংলাদেশি কমিউনিটি যারা সাউথ ফ্লোরিডায় আছে তারাও অশেষ ধন্যবাদ তাদেরকেও যে তারাও আমাদের এই কাজে আমাদের পাশে আছে। ধন্যবাদ। ধন্যবাদ এহসান ভাই। তো আমরা আজকের যে মূল আলোচনা, সেই মূল আলোচনাতে যাচ্ছি। আমাদের মূল আলোচনাটা আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে যে কারেন্ট কোভিড-19 ট্রিটমেন্ট ইউএসএ তে কি হচ্ছে সেটা সম্পর্কে। এটা অনেকটা ধরেন, যেহেতু এই ডিজিজটা স্প্রেড করছে এবং সঙ্গে এক্সপার্টস যারা আছেন, মেডিকেল প্র্যাকটিশনার্স যারা আছেন, তারাও এটা ক্রমান্বয়ে জানছেন। তো মার্চের দিকে ট্রিটমেন্টের ধরন একরকম ছিল, এপ্রিলের দিকে ধরনটা কিছুটা চেঞ্জ হয়েছে, মে মাসে আমরা শুনছি নতুন কিছু ট্রিটমেন্টের কথা এবং হয়তো ভবিষ্যতে আরো চেঞ্জ হবে। তো আমি প্রথমে প্রশ্ন করব বেলাল ভাইকে, যে আপনি যেহেতু একদম ফ্রন্ট লাইনে আছেন, আইসিইউ পেশেন্টদের নিয়ে কাজ করেন এবং ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদেরকে নিয়ে আপনার সবথেকে বেশি ম্যানেজ করতে হয়, এই কারেন্ট কোভিড-19 ট্রিটমেন্ট আপনি এখন যে পর্যায়ে দেখছেন সেটা কতখানি ইভলভ হয়েছে সিন্স মার্চ অর ফেব্রুয়ারি, যে এখন যে লেভেলে ট্রিটমেন্ট আপনারা দিচ্ছেন ক্রিটিক্যাল পেশেন্টদেরকে, সেটা মার্চের তুলনায় বা এপ্রিলের তুলনায় কতখানি আরো বেশি ইনফর্মড বা কতখানি অনেক বেশি ডেটা অর এভিডেন্স ড্রিভেন, নাকি এখনো আমরা কিছু ট্রায়াল এন্ড এররের মধ্যে আছি? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এটা অবশ্যই একটা এভলিউশন হয়েছে আর কি, কারণ আমরা মার্চে যখন প্রথম পেশেন্ট আমরা পাচ্ছিলাম, যেহেতু এটা আপনার ইফ ইউ গো ব্যাক আর কি, এটা উৎপত্তি হয়েছে চায়নায়, উহান থেকে, দেন ইট ওয়েন্ট টু ইউরোপ, দেন ইউরোপ থেকে আমেরিকা। তো ন্যাচারালি যখন আমরা রিপোর্ট পাচ্ছিলাম এই রেসপিরেটরি ফেলিওর এবং কোভিড-19 সম্বন্ধে, যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছিল চায়নাতে এবং ইউরোপে, আমাদের কিছু রিপোর্ট আসতেছিল ওই সময়। তো আমরা যখন পেলাম এই পেশেন্ট গুলোকে, আমাদের বিশেষ করে নিউ ইয়র্কে আমাদের ফ্রেন্ডরা যারা পাচ্ছিল, রোগী দেখছে আর কি, প্লাস ইন ফ্লোরিডা, তো সেখান থেকে আমি বলবো যে একটা বিরাট চেঞ্জ এসছে। কারণ প্রথম যে ড্রাগ গুলো আমরা দিতাম অথবা যে অ্যাপ্রোচ ছিল, I should say that's an evolution from that change. তো এখন যে পর্যায়ে আমরা এসছি, আমাদের কিছুটা হলো একটু গ্রিপ আসছে আর কি, টু ম্যানেজ দ্য সিচুয়েশন। আমি মনে করি যে আমরা এই মুহূর্তে বেটার অফ দেন 3 মাস আগে। কারণ 3 মাস আগে যেহেতু এই অসুখটা সম্পূর্ণভাবে নতুন, ইটস এ নভেল ভাইরাস, ইটস এ ব্র্যান্ড নিউ ডিজিজ কোভিড-19, এবং কিছুটা এলোমেলো ছিল সবকিছু মিলে আর কি। তো আই থিঙ্ক উই আর মোর ফর্মড নাও, লিটল বিট মোর কনফিডেন্ট। এগেইন প্রথমে বলে নিচ্ছি যে এর কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা এখনো নাই আমাদের হাতে, বাট দেয়ার আর সাম অপশনস আছে আমাদের হাতে। দ্যাটস উই আর ডুইং ইট রাইট নাও।
এবং আমরা দেখছি আমাদের অবজারভেশনে যে এই চিকিৎসাগুলো দেওয়ার পরে উই আর গেটিং সাম বেনিফিট এবং পেশেন্টরা ভালো হচ্ছে আর কি। মানে কিওর বলবো না, বাট আমি বলবো যে উই আর মেকিং গুড প্রগ্রেস সিন্স মার্চ। তো আমি পরবর্তী পর্যায়ে আমি বলবো যে হাউ হোয়াট ইউ আর ডুইং রাইট নাও ইন ক্রিটিক্যাল কেয়ার ফিল্ড। আমি যদি আপনি আমাকে সময় দিন তাহলে আমি একটু এক্সপ্যান্ড করবো জিনিসটা আর কি, এখন আমরা কি করছি। জি অবশ্যই। তো আমাদের এই মুহূর্তে যারা আমাদের আইসিইউতে আসতেছে এখন, যেহেতু আমি কাজ করি অ্যাজ এন ক্রিটিক্যাল কেয়ার অ্যাজ এন ইন্টেন্সিভিস্ট, তো আমি যে পেশেন্ট গুলো দেখি এগুলো মোস্ট অফ দেম আর ভেরি ক্রিটিক্যালি ইল। তো ওদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, বাট জেনারেল বলছি যে আমাদের এই পেশেন্ট ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের 5টা টার্গেট থাকে সাধারণত এই মুহূর্তে আর কি। নিজেকে আমি প্লাস আমার যারা কলিগ আছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাপ্রোচ আছে, বাট জেনারেল বলছি যে আমাদের এই পেশেন্ট ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের 5টা টার্গেট থাকে সাধারণত এই মুহূর্তে। আমি প্লাস আমার যারা কলিগ আছেন। হ্যালো, জি জি বলুন। হ্যাঁ ঠিক আছে, সরি। আমাদের এই 5টা টার্গেট আছে এই মুহূর্তে আর কি চিকিৎসা আর কি। তো আপনি তো জানেন যে অনেকে এই ব্যাপারে ইনফর্মড হয়েছে যে এইটা একটা রেসপিরেটরি ইলনেস, জি সেখান থেকে এটা কমপ্লিকেশন হয়ে ইনভলভিং আদার অর্গানস। তো যেহেতু প্রাইমারি ইটস রেসপিরেটরি ইস্যু আর কি, তো এই জন্য প্রথম যেটা সমস্যা হচ্ছে এইসব পেশেন্টের এদের অক্সিজেন স্যাচুরেশন। দে আর প্রেজেন্টিং টু দ্য হসপিটাল ইজ এ ভেরি লো অক্সিজেন, এটা হচ্ছে তাদের প্রাইমারি সমস্যা। এই জন্য চিকিৎসাভাবে বলবো যে তাদের আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে হাউ টু ডেলিভার দ্য অপটিমাম অক্সিজেন, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। জি এবং তারপরে যে জিনিসগুলো আমরা খেয়াল করছি যে এটা আপনার 3টা জিনিস সাধারণত হচ্ছে কোভিড-19। কোভিড-19 ইজ এ ভেরি কমপ্লেক্স ডিজিজ, এটা কিন্তু ইটস নট এ ফ্লু, ইটস নট এ সিম্পল ডিজিজ। আমরা দ্য মোর ইনফরমেশন অ্যাজ ইউ আর লার্নিং, ইট ইজ এ কমপ্লেক্স ডিজিজ। এই জিনিসটা যে করছে যেটা আর কি, ইট প্রডিউসেস এ সিভিয়ার ইনফ্লামেশন ইন দ্য বডি, যেটা আমরা বলি আর কি সাইটোকাইন স্টর্ম। তো ফ্রম দ্য ইনফ্লামেশন ইট রিলিজ লট অফ সাইটোকাইন্স, যেটা আমরা বলি ইনফ্লামেটরি মিডিয়েটার্স। তো একটা হিউম্যান বডি যখন একটা ভাইরাস ইনভেশন হয় তখন সাইটোকাইন রিলিজ হচ্ছে, দ্যাট সাইটোকাইন ক্যান বি ভেরি ডেঞ্জারাস এবং দ্যাট অ্যাকচুয়ালি মেক্স আদার অর্গানস টু ফেল। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে প্রথম দিকে যে অপটিমাম অক্সিজেন ডেলিভারি দেওয়া। দেন উই লুক ফর সাম অফ দ্য ব্লাড ওয়ার্ক, যেটা আমরা করি প্রথম দিকে, টু আন্ডারস্ট্যান্ড যে পেশেন্টের ইনফ্লামেটরি মার্কার গুলো কেমন আছে। অ্যান্ড অলসো এই কোভিড-19 যেটা পরে শরীরে একটা কোয়াগুলেশন প্রবলেম করে, এটা যেটা আমরা বলি হাইপার কোয়াগুলেবল, তার মানে আপনার ব্লাডের যে ভিসকোসিটি আছে এটা বাড়িয়ে দেয় এবং দ্যাট মেক্স টু ফর্ম মোর ক্লটস, যেটা বলি আমরা থ্রম্বোসিস। এটা আপনার লাংসে করে এবং অন্যান্য জায়গাতেও এটা ক্লট ফর্মেশন করে। এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। তো আমি আপনাকে একটু একটু ইন্টারাপ্ট করি এই জায়গাটাতে, যে আপনি যে সাইটোকন স্টর্মের কথা বলছেন, আমি যেহেতু আমরা মেডিকেল টার্ম সম্পর্কে অত পরিচিত না, এই সাইটোকন স্টর্মটা কেন হচ্ছে? মানে আমার বডি কি হঠাৎ করে একটা জিনিস ট্রিগার হচ্ছে হ্যাঁ, কোন এটা একটা মানে স্ট্রেসের কারণে বা কোন একটা কারণে? এটা আমাদের ইমিউন সিস্টেমের, এটা একটা প্রোটিন, একটা সাইটোকাইন। জি এটা হয় যেটা আপনার এনি ইনফেকশন, ইন রেসপন্স টু এনি ইনফেকশন, আমাদের যে নিজস্ব যে ইমিউন সিস্টেম আছে আর কি, দে রিলিজ দ্য সাইটোকাইন, ইটস আ প্রোটিন ফ্রম আওয়ার ইমিউন সিস্টেম টু ফাইট ব্যাক দ্য ইনফেকশন। এটা নর্মালি সবারই হচ্ছে এটা আর কি, বাট এই ক্ষেত্রে যেটা হয় কি আপনার দে প্রডিউস হাইপার ইমিউন একটা রেসপন্স হয়, একটা যেটা আমরা বলি ইমিউন রেসপন্স সিনড্রোম। তার মানে যে আপনার ভাইরাস ইনভেশন হওয়ার পরে যে ট্রিগারটা হচ্ছে এখানে, সেখানে আপনার ইমিউন সিস্টেম ইজ বিকামিং আর মোর কি অ্যালার্ট অ্যান্ড প্রডিউসিং মোর সাইটোকাইন, বাট এমন ভাবে তৈরি করছে সাইটোকাইন যে দ্যাট সাইটোকাইন ইটসেলফ ক্যান বি ইনজুরিয়াস টু ইয়োর অর্গান। এটা একটা মানে এক ধরনের একটা আর কি মানে সেলফ একটা ইমিউন সিস্টেম একটা ডিসঅর্ডার হচ্ছে এখানে। তো যদিও আমরা মনে করি যে এই সাইটোকাইন ইজ এ হেল্পফুল থিং ফর ইউর ওন বডি, ইউর ইমিউন সিস্টেম, বাট এটা একটা এক্সেসিভ একটা যেটা আমরা বলি আপনার ডিসরেগুলেটেড রেসপন্স হচ্ছে আমাদের শরীরে। এবং ওই রেসপন্স যখন হয়, যেটা স্ট্রং হয় আর কি, দ্যাট স্টর্ম ক্যান কজ মেনি আদার অর্গান টু ফেল। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট আর কি আমাদের ট্রিটমেন্টের প্রথম পর্যায়ে। এই জন্য আমরা ওদেরকে অ্যাসেসমেন্ট করতে হয় প্রথমেই
যে is that patient in that storm going on. To inhibit that storm অথবা mitigate that storm, we have some approach. ওটা একটা অংশ আমাদের। আর যেটা আমি আগে বললাম একটু আগে, এটা also form আপনার মাইক্রো থ্রম্বোসিস অথবা ক্লট ফর্মেশন করছে। সেই জন্য আমরা একটা যেটা ওষুধ দেওয়া হয় এখানে to provide that anticoagulation যেটা বলি আমরা এই দেশে, ফুটা আমাদের দিচ্ছে এখন। তো প্লাস আর দুটো যে আছে যে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট যেটা আছে, সে ব্যাপারে অনেক অনেক এভলিউশন আসছে কি ফর লাস্ট 3-4 মান্থস। যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো প্রথম দিকে ইউজ করা হতো ওটা এখন আর হচ্ছে না, কারণ এটা প্রমাণ হয়েছে যে এগুলো আর কাজ করছে না। দ্য লেটেস্ট ওয়ান যেটা এসছে সেটা হচ্ছে আপনার রেমডেসিভির। তো রেমডেসিভির যেটা আর কি, সেটা আমাদের বাংলাদেশেও বেক্সিমকো আর কি অ্যাজ এ জেনারিক ড্রাগ হিসেবে তৈরি করছে। দ্যাটস এ ভেরি গুড নিউজ। তো এটা এখনো অনগোয়িং ট্রায়াল হচ্ছে। তো যতটুকু আমরা রিপোর্ট পেয়েছি এই মুহূর্তে, ইট হ্যাজ গট সাম এফিকাসি, এটা কিছু কাজ করছে। ইটস নট এ কিওর, কিন্তু এটা আপনার রিকভারিটা কমিয়ে দিচ্ছে। ধরেন আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা এই রেমডেসিভির পেয়েছে তাদের রিকভারি হয়েছে 11 দিনে। যারা আপনার ওষুধটা পায়নি, যেটা প্ল্যাসিবো গ্রুপ, তাদের রিকভারি হয়েছে 15 দিনে। তার মানে আপনার 4 দিন আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন। এবং যারা ওষুধটা পেয়েছে তাদের আপনার মর্টালিটি রেট একটুখানি কম। সুতরাং আমরা দেখছি যে কিছুটা পজিটিভ রেজাল্ট ফ্রম রেমডেসিভির। এটা হচ্ছে আর কি। অ্যান্ড ফিফথ হচ্ছে আপনার কনভালেসেন্ট প্লাজমা, যেটা হচ্ছে আপনার যে পেশেন্টগুলো আপনার কোভিড-19 হয়েছে এবং দে গট কিওর ফ্রম দ্যাট কোভিড-19, তাদের শরীরে একটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। শুধু আমরা ওই প্লাজমা, যেটা তরল অংশ যেটা বলি আপনার ব্লাডের, সেটাকে আমরা ট্রান্সফার করছি, ট্রান্সফার দ্য ইমিউনিটি টু পেশেন্ট দোজ আর অ্যাকিউটলি ইল। তো এই ট্রান্সফার করার জন্য যেটা হচ্ছে, আমাদের শরীরে প্রথমে যে ভাইরাসটা ইনভেশন হওয়ার পরে যেটা ভাইরামিয়া ডেভেলপ করছে, সেই সময় যেহেতু আমাদের ইমিউন সিস্টেম নট রেডি ফর দ্যাট ভাইরাস, সো দে আর নট এবল টু হ্যান্ডেল দ্যাট সিভিয়ার আপনার ভাইরাস ইনভেশন। সেই সময় মনে করি যে আপনার দ্যাট প্যাসিভ ইমিউনিটি মে হেল্প দ্য পেশেন্ট টু রিকভার দ্যাট। তো এই জন্য আমি 5টা যে টার্গেট বললাম আমরা, এটা হচ্ছে আমাদের এই পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আমাদের অ্যাপ্রোচ টু ট্যাকল দ্য ক্রিটিক্যাল পেশেন্টস। থ্যাংক ইউ বিলাল ভাই। আমি একটু ডক্টর এহসান করিমের কাছে যাচ্ছি। যে এহসান ভাই, এই কনভারসেশনের সূত্র ধরেই তো খুব সুন্দর করে বললেন যে 5টা ট্রিটমেন্টের কথা যেটা আমরা শুনলাম। এর সাথে কিছু আলোচনা হচ্ছে যে ককটেল ড্রাগস, যে কিছু ড্রাগস এর কম্বিনেশন, বা অনেকটা মানে আমি যতটুকু বুঝি যে কিছু অ্যান্টিভাইরাল, কিছু হয়তো সনাতনী ড্রাগ, কোনো জায়গাতে ভেন্টিলেশন চেষ্টা করছে, হয়তো অনেকে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। এই যে ককটেল ট্রিটমেন্টের যে কথা হচ্ছে, এটার কি কোনো মাপজোক আছে যে আমি কোন ধরনের পেশেন্টের জন্য ককটেল ট্রিটমেন্টে যাব, কোন ধরনের পেশেন্টের জন্য আমি শুধুমাত্র সনাতনী ট্রিটমেন্টে যাব, কোন ধরনের পেশেন্টের জন্য আমি ইনটিউবেশনে যাব? এরকম কি কোনো মাপজোক বা কোনো প্রোটোকল আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। তো বিলাল ভাই সুন্দর করে বললেন ট্রিটমেন্টের যেটা কমনলি আমরা এখন ইউজ করছি বা অ্যাপ্রোচ করছি, উনি ভালো ব্যাখ্যা করলেন। তবে আপনি যে কম্বিনেশনের কথা বললেন, আসলে এগুলো এখনো রিসার্চ ট্রায়ালে আছে। এগুলা যেমন হেপাটাইটিস সি কিছু ট্রিটমেন্ট, ইবোলার কিছু ট্রিটমেন্ট, এইচআইভি ট্রিটমেন্ট, এগুলা বিভিন্ন কম্বিনেশনের, যেমন লোপিনাভির রিটোনাভির একটা কম্বিনেশন আছে, তারপরে গনোভাগ নামে একটা ওষুধ আছে, গ্যালডিজিভির নামে আরেকটা ওষুধ আছে, যেগুলা ক্লিনিক্যাল রিসার্চ চলছে। তো এটার মানে ট্রায়াল চলছে। তো এগুলো আমরা এখনো আমাদের প্র্যাকটিক্যাল পর্যায়ে we have not used in our hospitals, but they are all on trial. আর যেটা ইনটিউবেশনের কথা বললেন একটু আগে, যে সেটা তো অ্যাকচুয়ালি আমি তাহলে একটু লেট মি গো ব্যাক লিটল বিট। আমরা যখন একটা পেশেন্টের ট্রিটমেন্ট মানে যাচ্ছে, অর্থাৎ প্রথমে হলো আমাদের যাদের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে 81% হচ্ছে মাইল্ড। হ্যাঁ, এরা মাইল্ড, এদের আসলে কোনো সেরকম হসপিটালে থাকার দরকার নেই। এরা বাসায় থেকেই জ্বরের জন্য টাইনোরল খাবে, হ্যাঁ, একটু ভালো মতো খাওয়া দাওয়া করবে, দ্যাটস গুড ইনাফ। আমরা যারা সিভিয়ার ডিজিজ বা যারা ক্রিটিক্যাল, তাদেরকে হসপিটালের কথা বলছি এবং তাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করছি। তো প্রথমেই ডক্টর বিলাল বললেন যে অক্সিজেন, ইয়েস, অক্সিজেন ইজ দ্য প্রাইমারি। এরপরে যেগুলো সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেস, যাদের আর অক্সিজেন দিয়ে হচ্ছে না, তাদেরকে
সেই পর্যায়ে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য ইন্টিউবেট করা হয় অথবা একমো ট্রিটমেন্ট করা হয়। তো ওরা ওই পার্সেন্টেজটা শুধু 5% যারাকে আমরা কিনা ওই ডিলটা করি। আর বাদ বাকিগুলা যেটা মডারেট টু সিভিয়ার গুলো আমরা ওষুধ ইউজ করছি বিভিন্ন ধরনের। তো কম্বিনেশন গুলা ইজ অন পাইপলাইন। এছাড়াও যেগুলো আরো কতগুলো রিসার্চ আসতেছে, যেমন ন্যানো অ্যান্টিবডি, এটা একটা ইউজ আসতেছে। তারপরে ককটেল অ্যান্টিবডির ককটেল, সেটার একটা ব্যবহার রিসার্চ চলছে। তারপরে আরো যেগুলো হচ্ছে যেমন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, সেটাকে দিয়েও রিসার্চ চলছে। তো এগুলা দিস আর অল অন দ্য ফিউচার লাইন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা প্রশ্ন দুজনের জন্যই, সেটা হচ্ছে যে যেটা আমরা শুনছি যে 80 থেকে 82% পেশেন্টদের আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের দরকার পড়বে না, তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিতে পারবেন। কিন্তু আমরা এরকম কিছু নিউজও পড়েছি যে যেমন বাড়িতে ছিলেন, বাড়ি থাকা অবস্থা হঠাৎ করে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে এবং হঠাৎ করে হসপিটালে যেতে পারেন নাই বা 911-এ কল করে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারেন না এবং বাড়িতেই ক্রিটিক্যাল হয়ে মারা গেছেন। এরকম কিছু কেস পাওয়া গেছে। অ্যাটলিস্ট নিউ ইয়র্কের আমি শুনেছি কয়েকজন বাংলাদেশিদের ক্ষেত্রে এই ধরনের আনফরচুনেট ঘটনা ঘটেছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি কোভিড-19 আক্রান্ত এবং আমার অন্য কোনো সিমটম নাই, আন্ডারলাইন কন্ডিশনস নাই, আমি বাসাতে চিকিৎসা নিচ্ছি, কিন্তু হঠাৎ আমার সিচুয়েশন ফল করলো। এইটার কি কোনো বায়োমার্কার বা কোনো এলিমেন্ট আছে কিনা যেটা থেকে আমি বুঝতে পারি যে আই অ্যাকচুয়ালি নিড টু গো হসপিটাল ইমিডিয়েটলি? এটা কি কোনো ফিগারিং বা বায়োমার্কার আছে কিনা? আমি বলি অ্যাকচুয়ালি এটা দুইটা জিনিস। যারা বাসায় থাকবে, যাদের কোভিড পজিটিভ, হ্যাঁ, কিন্তু বাসায় থাকছে, তাদেরকে দুটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে সিম্পটম, তাদের যদি শ্বাসকষ্ট শুরু হয়, that is one of the primary reason they have to call হসপিটাল, এমার্জেন্সি রুম বা ডাক্তারকে, যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। এটা একটা সিম্পটম, মানে ওয়ার্নিং সাইন। এছাড়া যেটা অনেকে করতে পারে, আমি বলতে চাচ্ছি যে যারা ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, কত মাইল্ড সিমটম না, ওদেরকে আমরা বলবো যে একটু ওদের জন্য একটু ওয়ার্নিংটা বেশি, যে একটু কেয়ারফুল, মোর কেয়ারফুল দেন একদম হেলদি, যারা হেলদি। এবং আরেকটা যেটা করতে পারে, যে একটা পালস অক্সিমিটার সাথে রাখতে পারে। ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য ফার্মেসি, জাস্ট কিপ ইট ইন হোম। এই পালস অক্সিমিটার দিয়ে দে ক্যান ইউজুয়ালি ফাইন্ড আউট ইন দ্য বিগিনিং যে তার অক্সিজেন স্যাচুরেশন যেটা নর্মালি 95, 97, 98%, ওগুলো যদি কমে যায় 90 or 93 নিচে, দে শুড কল। রাইট। আমি একটু বলে রাখি যে পালস অক্সিমিটার হচ্ছে একটা লেজার বেসড একটা ডিভাইস, যেটা দিয়ে অক্সিজেন স্যাচুরেশন বোঝা যায়, যারা আমাদের লাইভে আছেন। এবং এই ডিভাইসটা অনেক জায়গাতে অ্যাভেলেবল, আমি বাংলাদেশেও দেখেছি এটা অ্যাভেলেবল, এখানে তো ফার্মেসিতে অ্যাভেলেবল। এবং এটা খুব ভালো এক ধরনের ইন্ডিকেটর যে আপনার হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, এবং যেটা আপনি বললেন যে 92 এর নিচে নেমে গেলে ইটস এ অ্যালার্মিং সাইন যে আই নিড টু টেক মেডিকেল অ্যাটেনশন। গেলার ভাই কিছু যোগ করবেন কিনা এখানে? আর কি যেটা অ্যাড করবো, যেটা এসান বললো আর কি, যে এটা খুবই ইম্পর্টেন্ট সিমটম, যেটা যারা আমরা আগেই বলেছে যে আপনার 80% পেশেন্টের আপনার ভেরি মাইল্ড সিমটমস, আপনার জ্বর, কাশি, আপনার হেডেক, ম্যালেজ, ওগুলো সমস্যা না আর কি। সমস্যা হচ্ছে আপনার যখন এই পেশেন্টগুলো আপনার শ্বাসকষ্ট হবে, দ্যাটস অ্যান রেড ফ্ল্যাগ, অথবা চেস্ট পেন হচ্ছে, দ্যাটস দ্য রেড ফ্ল্যাগ। তখনই ইমিডিয়েটলি দে শুড কল দেয়ার ডক্টর অ্যান্ড ট্রাই টু গো টু দ্য হসপিটাল। আর আমরা এখন মনে করছি যে বাসায়, মানে ইন ফিউচার আশা করি যে প্যান্ডেমিক চলে যাবে আর কি, একটা পালস অক্সিমিটার বাসায় থাকাটা ভালো। আমরা আগে ভাবতাম যে এটা তো শুধু হাসপাতালেই থাকবে, বাসায় থাকাটা ভালো। এটা ছোট একটা ডিভাইস, মাত্র $30-40 দাম। এটা এখন অবশ্য পাওয়াটা ডিফিকাল্ট হয়ে গেছে ওয়ালগ্রিন, সিভিএস এ, বা সবসময় এটা অ্যাভেলেবল থাকে সবসময়। তো যদি কারো অক্সিজেন স্যাচুরেশন আপনার লেস দেন 90% হয়, মানে বাই ডেফিনেশন এটা কিন্তু তার অলরেডি সিভিয়ার ডিজিজ ডেভেলপ করেছে এবং তার নিউমোনিয়া হয়ে গেছে অলরেডি। কারণ আমাদের ভাইরাসটা যখন এন্ট্রি পয়েন্ট হচ্ছে থ্রু দ্য নোজ এন্ড মাউথ, এটা যখন আপনার লোকালাইজ থাকবে ইন দ্য আপার এয়ারওয়ে, তখন পর্যন্ত কিন্তু তার সিমটম হবে জাস্ট আপনার ফিভার, কাফ, আদার সিমটমস। যখনই দেখছেন যে আপনার তার শ্বাসকষ্ট হচ্ছে এবং তার অক্সিজেন লেভেল কমে গেছে, দ্যাট পারসন অলরেডি ডেভেলপড নিউমোনিয়া। তো তাকে ইমিডিয়েটলি তাকে হাসপাতালে আসার প্রয়োজন আছে। তো যেটা হয়, দেশে হয়তো বা মনিটরিং সিস্টেমটা হয়তো একটু উইক, অথবা যোগাযোগ হচ্ছে না ডাক্তারের সাথে, সেসব কারণে অনেক পেশেন্ট এত বাসায় হয়তো বা তারা ডিটেরিয়রেট করছে এবং মারা যাচ্ছে আর কি। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি, যে খেয়াল রাখা যাদের কোভিড পজিটিভ এবং যাদের অ্যাডেড রিস্ক ফ্যাক্টর আছে আর কি। তো আপনার 70-80 ইয়ার্স ওল্ড, তাদের হার্ট সমস্যা আছে,
তাদের লাংসের সমস্যা, তাদের কিডনির সমস্যা, কিন্তু আপনার তাদের মার্ক রেজিস্টার শুরু হয় প্রথমে তার সিভিয়ার ডিজিজ। এটা কিন্তু মনিটর করাটা খুবই ক্লোজলি প্রয়োজন আছে। জি থ্যাংক ইউ। তো আমি একটু আলোচনাটাকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। এখন আমাদের আলোচনাটা যেহেতু সোফার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেছি এই পর্যন্ত, এখানে আমরা একটু বাংলাদেশের প্রসঙ্গটা আনতে চাই, যেহেতু বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশের কথা সবসময় চিন্তা করি। তো আমেরিকাতে যেভাবে ট্রিটমেন্টটা হচ্ছে, বাংলাদেশের ট্রিটমেন্টটা সেই পর্যায়ে বা সেই ব্যাপকতার সাথে করা সম্ভব না। এটা 2-3টা কারণ হচ্ছে যে আমাদের রিসোর্স কনস্ট্রেইন আছে, আমাদের সেই পরিমাণ টেস্টিং ক্যাপাসিটি নাই, আমাদের সেই পরিমাণ হসপিটাল বেডস নাই, ইত্যাদি নাই। তো সেক্ষেত্রে আপনারা যতটুকু আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের বিভিন্ন নেটওয়ার্ক থেকে জানতে পারছেন যে বাংলাদেশের বর্তমানে ট্রিটমেন্টটা কোন পর্যায়ে আছে, মানে আমাদের যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভের যে কনসেপ্টটা আমেরিকাতে ছিল, যে আমরা যদি হঠাৎ করে হসপিটাল সিস্টেমকে ওভারহোলিং করতে না চাই, সেজন্য আমাদের লকডাউন সিস্টেম করা, যেন একসঙ্গে বিশাল পরিমাণ লোক হসপিটালে না আসে। তো বাংলাদেশেও আমাদেরকে সীমিত পরিসরে লকডাউনের বিষয়টা আমরা দেখেছি। এখন ইকোনমিও খুলে যাচ্ছে বাংলাদেশে। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশ, আপনারা কি মনে করছেন যে হসপিটাল ম্যানেজমেন্টের উপর বা হসপিটালের পেশেন্ট ক্যাপাসিটির উপর কি ধরনের প্রেশার করতে পারে যখন ইকোনমিটা খুলে দিচ্ছে? এই সিদ্ধান্তটা কি একটু আগেভাগে হয়ে গেল কিনা, নাকি আরেকটু সময় নেওয়া যেত? এবং বাংলাদেশে যে পর্যায়ে এখন ট্রিটমেন্ট হচ্ছে, সেই ট্রিটমেন্ট গুলোকে আপনারা কোন জায়গায় দেখছেন কম্পেয়ার টু ইউএসএ? হ্যাঁ, আমি যদি বলি এর ব্যাপারে, কারণ আমাদের কিন্তু একটা ক্রিটিক্যাল কেয়ার গ্রুপ আছে একটা হোয়াটসঅ্যাপে। তো আমাদের যারা কাউন্টার পার্ট যারা আছে বাংলাদেশে, উই হ্যাভ আর কি এক্সচেঞ্জ অফ ভিউজ। আমাদের যারা ফ্রেন্ডরা এখানে আছে, আপনার একাডেমিক্স আছে, এবং তারা আর কি মানে দে আর গিভিং দ্য ওপিনিয়ন্স, দে আর গাইডিং দেমসেলভস আর কি ডিফারেন্ট ওয়ে, এক্সচেঞ্জ হচ্ছে ইনফরমেশন। সো আমি বলবো বাংলাদেশের ডাক্তাররা ভেরি স্মার্ট, ট্যালেন্টেড। তো এটা কোনো সমস্যা না আর কি, নলেজ না সমস্যা। এখন এই ইনফরমেশন এই যে আপনার সমস্ত কিছু গ্লোবাল হয়ে গেছে আর কি। তো সমস্ত গাইডলাইন্স আপনার ফ্রম সিডিসি বলেন অথবা ডাব্লিউএইচও বলেন, অন্যান্য যারা অর্গানাইজেশন আছে আর কি, যারা গাইডলাইন্স দিচ্ছে আর কি হাউ টু ট্রিট দেম, এগুলো কিন্তু চলে যাচ্ছে সব জায়গায়। সো দে হ্যাভ দ্য অ্যাক্সেস টু দোজ ইনফরমেশন। ওইটা কোনো সমস্যা না আর কি, মানে নলেজ কি করতে হবে আর কি। এবং চিকিৎসার ব্যাপার আমি বলবো যে তাদের কিন্তু মোটামুটি সবকিছু অ্যাভেলেবল হচ্ছে এখন আর কি। আমি যে কটা 5টা টার্গেটের কথা বললাম আর কি একটু আগে আর কি, আপনার অক্সিজেন, অথবা আপনার অ্যান্টাইভাইরাল ড্রাগ যেটা রেমডেসিভির, অথবা আপনার অ্যান্টাই থ্রম্বোটিক ড্রাগ যেগুলো বলি আপনার হেপারিন অথবা লাভানাক্স যেটা বলি দেশে, অথবা কনভালেসেন্ট প্লাজমা, এগুলো কিন্তু সবগুলো কিন্তু দেশে অলরেডি আপনার অ্যাভেলেবল হচ্ছে, হয়তো লার্জ স্কেলে না হলেও হচ্ছে এটা আর কি। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ অন্যটা, এটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার সমস্যা, আপনার মনিটরিং এর সমস্যা। ওটা কিন্তু আপনি ওভারনাইট আপনি করতে পারবেন না আর কি। এখন দেশে আপনার ধরেন যদি আমরা বলি যে হাউ টু ডেলিভার দ্য বেস্ট অক্সিজেন, হয়তো সব হাসপাতালে সবকিছু নাই। আমি একটু আগে বলেছি যে আপনার অপটিমাম অক্সিজেন ডেলিভারি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং আর কি। কিন্তু এখন আর কি যেটা আমরা বলি যে আপনার নাকের যে আপনার যে নেজাল ক্যানুলা অক্সিজেন ইজ নট ইনাফ ফর দিস পেশেন্টস। তাদের দরকার হচ্ছে আপনার হাই ফ্লো অথবা হিউমিডিফাইড অক্সিজেন, অথবা যেটা আমরা বলি আপনার নন রিব্রিদার। এগুলো কিন্তু বাংলাদেশ সব হাসপাতালে হয়তো অ্যাভেলেবল না হতে পারে, অথবা থাকলে হয়তো দুই একটা সংখ্যা আছে। তো ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে আর কি। আপনি যেটা বললেন একটু আগে, আপনার মনিটরিং সিস্টেম, এটা আপনার উইক একটু বাংলাদেশে, হয়তো যোগাযোগটা কম একটু আর কি। পেশেন্টের ফ্যামিলি জানে না কোথায় যেতে হবে ওদেরকে। আমাদের দেশের মতো আপনার প্রাইমারি কেয়ার সিস্টেম উদ্দেশ্যে অতটা নাই আর কি, ডাক্তার আছে প্রচুর আর কি, কিন্তু যোগাযোগটা একটু কম আর কি। ধরুন আপনি এখানে ধরেন আপনি কোনো কিছু অসুখ হলো আর কি, ইউ ক্যান পিক আপ দ্য ফোন আর কি, কল ইউর প্রাইমারি কেয়ার ডক্টর, সে লিসেন আই এম হ্যাভিং দিস প্রবলেম। সে আপনাকে ডিরেক্ট করতে হবে, ওকে জাস্ট গো টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যান্ড টেক দ্য হেল্প আর কি। এই যে একটা সিস্টেম ইন প্লেস আর কি, এটা কিন্তু বাংলাদেশে এখনো হয়নি আর কি। আমি যেটা বলবো প্রধান সমস্যা হচ্ছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার। তো এই সুযোগে আমি বলতে চাচ্ছি আর কি বাংলাদেশে আর কি, যে দিস ইজ দ্য টাইম আর কি টু থিঙ্ক ইন ফিউচার, টু ডেভেলপ দ্য রাইট ইনফ্রাস্ট্রাকচার ফর হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। এটা কিন্তু সমস্যা, নট দ্য ট্যালেন্ট আর কি, নট দ্য ডাক্তারের কোয়ালিটি। এগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু ব্রিলিয়ান্ট ডাক্তার আছে বাংলাদেশে, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু ডেভেলপ হয়নি আর কি। এই খাতে বাংলাদেশ সরকারকে সামনে এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। জি না, থ্যাংক ইউ। আমি এহসান ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই এই বিষয়ে, আপনার মতামতটা কি বিলাত ভাইয়ের একমত কিনা? বা আমি হ্যাঁ, বাংলাদেশের পাবলিক হেলথ যে স্ট্রাকচারটা, যেটা বেলাল ভাই বললেন যে ট্রু, যে আমাদের লেট মি গিভ ইউ সাম ডেটা। বাংলাদেশের ফার্স্টে আমি সবাইকে কংগ্রেচুলেট করাই যারা ফ্রন্ট লাইনার, বাংলাদেশের ডক্টরস, নার্সেস, টেকনিশিয়ান, যারা কম সীমিত সম্পদ নিয়ে
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। I congratulate every of our health professionals in Bangladesh. But we have to think and start working. আমাদের পাবলিক হেলথে মাত্র আমাদের হেলথ অ্যাকচুয়ালি বাজেট 3% of the GDP is only health, যেখানে আমেরিকা 16%। পাশের দেশ আমাদের সবচেয়ে আমাদের সাবকন্টিনেন্টে আমাদের বাজেট less than 3% of GDP, তার মধ্যে 67% is spended by individual। তার মানে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন এত কম in a public health structure. We have to start thinking of funding, planning. এই যে যেটা আজকে আমরা যে এপিডেমিক যে আউটব্রেকে আমরা যে প্যান্ডেমিক আউটব্রেক পাচ্ছি, দিস ইজ গিভিং আস দ্য অ্যাকচুয়াল পিকচার। এই কটা হসপিটাল আর এই কটা ভাইরোলজিস্ট, এপিডেমিওলজিস্ট যারা মডেলার, এগুলো তো সব অভাব দেখছি, তাই না? দিস ইজ আ ল্যাক অফ কোঅর্ডিনেশন দেখছি। So it is a time consuming work. It's a long term planning. It's একদিনে রাতারাতি হবে না। আপনাকে আমি এক্সাম্পল দিই, ভিয়েতনাম এবং হংকং এই দেশগুলো যেভাবে র্যাপিড, আমেরিকার চেয়েও এরা র্যাপিড রেসপন্স করেছে, বিকজ দে হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ সার্স 2002, they have experience with H1N1, so they have some kind of structure already in place যে ফিউচারে আউটব্রেক হলে কি র্যাপিড রেসপন্স করবে। ভিয়েতনামে আজকে পর্যন্ত একটা লোকও মারা যায়নি। Just imagine, that could be an example of what our public health we can do in the future. রাইট। এবং আপনার এই ভিয়েতনামের এক্সাম্পলটা খুবই যুক্তিযুক্ত এই কারণে যে ভিয়েতনাম এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বা আমাদের জিডিপি আমি যদি জাপানের সঙ্গে পার্থক্য আছে। এক্স্যাক্টলি, ওদের 2500 আমাদের 2000। বাংলাদেশে আমি সবকিছু পাবলিক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছি, উই হ্যাভ টু অ্যাডমিট। চাইল্ড আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট কমেছে, আয়ু বেড়েছে, ইমিউনাইজেশন রেকর্ড খুব ভালো বেড়েছে। ইয়েস, এবং I have to congratulate the non-profit organization বাংলাদেশে যারা ফিল্ড লেভেলে কাজ করছে। I have to congratulate for contribution for this এই অ্যাচিভমেন্ট। তো যেটা ব্যাক টু পাবলিক হেলথ যেটা বলতে চাচ্ছি, যে আমাদের এই প্ল্যানিং এ বসতে হবে। আমাদের এই মুহূর্তে যেটা আমাদের প্রথমে আগুনটা নিভাতে হবে, তাই না? এখন বাসায় আগুন জ্বলছে, কিন্তু ফায়ার ব্রিগেড তো আমরা বানাইনি, রাইট? আমরা তো বানাইনি, আমরা তো ভাবছি যে উই ডোন্ট হ্যাভ ইট সো উই ডোন্ট নিড ইট, বাট ইটস নট দ্যাট ওয়াট ইট ইজ। এখন যেটা আমাদের ক্রাইসিসে যেটা প্রথমে আমরা বাংলাদেশে দেখলাম, যে কোভিড হসপিটাল একটা আলাদা করা হলো, নন কোভিড এই যে কনসেপ্ট গুলা খুব ছাড়া একটার সাথে আরেকটার যোগাযোগ নাই। হোয়াট অ্যাকচুয়ালি এ ধরনের আউটব্রেকে যেটা করা হয় এটাকে বলে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম। এটা একটা আছে, where incident command system যেখানে every part of healthcare, clinician থাকবে, epidemiologist থাকবে, virologist থাকবে, engineer থাকবে, army থাকবে, police থাকবে, NGO, pharmaceuticals থাকবে, private sector থাকবে। There will be a team because this is a crisis. I mean, nobody was ready, তাই না? কেউ তো রেডি ছিল না। I mean, আমাদের তো এই মুহূর্তে যেটা আমরা করতে পারি, যে আমাদের যে রিসোর্স যেটুকু আছে সেটাকে ম্যাক্সিমাইজ করার জন্য যে পলিসি বা যে মানে র্যাপিড ডিসিশন গুলো নিতে হবে, সেগুলো একা কারো কোনো পার্টিকুলার ইনস্টিটিউট, শুধু ডিরেক্টর জেনারেল অফ হেলথ কিছু করতে পারবে। উই নিড প্রাইভেট সেক্টর ডক্টরস, উই নিড পলিটিশিয়ান, উই নিড অল দ্য লেভেল যারা অ্যাভেলেবল, তাদেরকে নিয়ে একটা টিম, বড় টিম করে এক এক স্তরে কোঅর্ডিনেট করে কম রিসোর্স যেগুলো আছে। আই ক্যান টেল মোর যে আমাদের লাস্ট 2 months বাংলাদেশ প্রথমে যে এই যে কোভিড ভার্সেস নন কোভিড কনসেপ্টগুলো ওরা কারেক্ট করে এখন দে আর কামিং টু এ গুড সলিউশন। আমি যেটা লেটেস্ট দেখলাম যে ওরা যেভাবে অ্যাকিউট কেয়ার গুলোতে গুছানোর চেষ্টা করছে, দিস ইজ দ্য রাইট থিং, বাট ইট কুড হ্যাভ বিন ডান ইন এ ভেরি র্যাপিড অ্যান্ড বিকজ টাইম ইজ মানি। মার্চের 8 তারিখ বাংলাদেশের ফার্স্ট কেস পজিটিভ হয়েছিল, ফার্স্ট কেস ওয়াজ ডিটেক্টেড অন March 8, কিন্তু তার আগে তো এটা প্রবেশ করে গেছে না। তো ওই যে র্যাপিড যে ইয়েগুলা স্টেপগুলা উই ল্যাক, বিকজ উই নিড একটা হচ্ছে পাবলিক হেলথ ইন্টারভেনশন, যেটা পাবলিক হেলথ ইউজুয়ালি করে, যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে, অ্যাওয়ারনেস দিয়ে মানুষকে, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এগুলো হলো কন্টিনিউয়াস মেসেজ দিতে হবে। হসপিটালে এসো না যদি না তোমার এরকম সিরিয়াস অসুখ হয়, তাহলে হয় কি আমরা হসপিটাল বেডগুলোকে যেটুকু আছে মেনটেন করলাম, আমরা অকুপাই করতে দিলাম না, তাড়াতাড়ি ডিসচার্জ করার ব্যবস্থা করতে হবে। সো দেয়ার
lot of things which I think বাংলাদেশের প্রথমে যে একটু দেরি হয়ে গেছে, এবং সেটা হচ্ছে যে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম, যেটা যে কোনো একটা ক্রাইসিসে জাস্ট মেক এভরিবডি ইন এ টিম and then work in real time. Right. So that opportunity we have missed, but I think we can still do. না থ্যাংক ইউ হাসান ভাই, আপনি একেবারে একদম রাইট পয়েন্টে হিট করেছেন যে আমাদের যেহেতু রিসোর্স কনস্ট্যান্টের ক্ষেত্রে এফিশিয়েন্ট ম্যানেজমেন্টটা খুব জরুরি, যে আমরা কিভাবে পেশেন্ট হ্যান্ডেলিং করছি, হসপিটাল হ্যান্ডেল করছি, আমার ডক্টরদেরকে আমি কিভাবে রক্ষা করছি। কারণ আমার একজন ডক্টর যদি 15-20-25 ঘন্টা ডিউটি করতে থাকেন এবং কন্টিনিউয়াসলি 2 মাস ডিউটি করেন, দেন হি উইল বি এক্সপোজড, হি অর শি উইল বি এক্সপোজড। তো এই ম্যানেজমেন্টের বিষয়টাতে আমি একটু কথা বলতে চাই, যে কতটুকু সময় আছে, যে আপনারা যেহেতু ডাইরেক্টলি ইউএস বেসড এই হসপিটাল বা ইউনিভার্সিটি হসপিটালের ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত এবং দেখছেন, এটার সাথে যদি আমি প্যারালাল করি বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্টের বিষয়টা, তাহলে কোন কোন জায়গাতে আমরা ইমপ্রুভ করতে পারি? আমি কয়েকটা সূত্র ধরে দিচ্ছি। যেমন আমি শুনেছি যে বাংলাদেশের হসপিটালে এখনো আত্মীয় স্বজন বা ভিজিটর অ্যালাউড, কিন্তু আমেরিকান কোন হসপিটালে, কোভিড-19 হসপিটালে কোনো ভিজিটর অ্যালাউড না, ফুল স্টপ। তারপরে আপনাদের বাই রোটেশন ডক্টরদের শিফট হচ্ছে, যে একজন ডক্টর, এটা আমি শুনেছি যে যদি 14 দিন টানা কাজ করেন, দেন দ্য ডক্টর উইল গেট অ্যানাদার 14 days রেস্ট, যেন এই এক্সপোজটা কমানো যায়। বা এই ধরনের যেটা বললেন যে আমি একটা প্রোটোকল করা, যে কোন প্রোটোকলে একজন পেশেন্ট হসপিটালে আসা লাগবে না, সে বাড়িতে থেকে চিকিৎসা নেবে, কোন প্রোটোকলে একজন হসপিটালে অ্যাডমিশন হবে। কারণ আমাদের আইসিইউ বেডের যেমন ঘাটতি আছে, একইভাবে হসপিটাল বেডেরও ঘাটতি আছে, আমাদের অক্সিজেন সিলিন্ডারও ঘাটতি আছে। তাহলে এখানে এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের বিষয়টা খুব জরুরি, স্পেশালি যেখানে আমাদের ইনকাম ইনইকুয়ালিটিটা খুব বেশি। কারণ আমার প্রাইভেট হসপিটালে অনেক ফ্যাসিলিটি আছে, পাবলিক হসপিটালে তেমন ফ্যাসিলিটিস নাই। আমাকে কোভিড-19 টেস্ট করতে গেলে কারো রেফারেন্স আসতে হয়, তার মানে একজন সাধারণ নাগরিক উনি কিন্তু কোভিড-19 টেস্টও করতে পারছেন না, হসপিটালে অ্যাডমিশনের সুযোগও তার জন্য সীমিত। তো এই ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট বা পেশেন্ট ম্যানেজমেন্ট এবং ডক্টর ম্যানেজমেন্ট এটা খুব একটা জরুরি বিষয়। তো এটা ইউএস এর সাথে প্যারালালি বাংলাদেশে যতটুকু আমরা জানি বা কি করা যেতে পারে সেই বিষয়ে যে সব যতটুকু সময় আছে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো প্রথমে বেলায়েত ভাইকে দিয়ে শুরু করি, যেহেতু উনি একেবারে ডাইরেক্ট আইসিইউ তে ম্যানেজ করতেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। তো আমি যেটা বলবো যে এটা পার্থক্য তো অনেক আছে, যেটা আমি আগেই বললাম একটু আগে, যে আপনার ইউ ক্যানট মেক এ বিগার আইসিইউ অথবা আইসিইউ বেড, আপনি এটা করতে পারবেন না আর কি, এটা সম্ভব না ওভারনাইট কিছু করার আর কি। তো যেটা বাংলাদেশের যেটা করছে এখন আর কি, মানে how to prevent a person with positive COVID getting more severe or critical disease. যদি আপনি প্রিভেন্ট করতে পারেন ওই জায়গাটাতে, আপনি যদি ব্লক করতে পারেন আর কি, টু গোয়িং টু দ্যাট টার্মিনাল অথবা ক্রিটিক্যাল স্টেট, এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট। যেহেতু আমরা জানি যে আমরা ডিলিং করছি কিন্তু পেশেন্ট আপনার লাস্ট 20%, 80% তো আমাদের কিছু করার প্রয়োজন পড়ছে না, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড নিউজ আর কি। কিন্তু আপনার যে 20%-এর মধ্যে যারা আপনার রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো আমরা আগে মেনশন করলাম আর কি, তাদের মেডিকেল কন্ডিশন আছে, তাদের আর কি হার্ট ডিজিজ, লাং ডিজিজ, লিভার সমস্যা আছে, ওরা হচ্ছে দে ক্যান প্রোগ্রেস টু সিভিয়ার ডিজিজ অ্যান্ড ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল হওয়ার আগে যেগুলো অ্যাড্রেস করা উচিত বাংলাদেশ ডাক্তারদের, যদি এটা করতে পারে আর কি, সো দে ক্যান আর কি প্রোভাইড এ গুড কেয়ার আর কি, নট টু গোয়িং টু দ্যাট ক্রিটিক্যাল স্টেট যে আপনাকে আইসিইউ যেতে হবে। যেহেতু আমাদের আইসিইউ তে বেড তো নাই আর কি, বাংলাদেশে আইসিইউ বেড এমনিও তো আপনি যদি পার ক্যাপিটা হিসাব করেন আর কি, খুবই কম বাংলাদেশে। তো এটা এখন যেটা যেটা আমি আগে বললাম যে ইনফ্রাস্ট্রাকচারটা, এটা একটা লং টার্ম একটা আর কি প্রজেক্ট ফর বাংলাদেশ, না এটা করতে হবে আর কি ডাউন দ্য রোড আর কি। আর যেটা আমি বলবো যে চিকিৎসা ব্যাপারে যেটা বলবো, যে হাসপাতালে বেড অ্যাসাইনমেন্ট যেটা বলবো, যে এখন যেটা হচ্ছে, দ্যাটস এ গুড নিউজ, এ গুড স্টার্ট। প্রথম দিকে যেটা ছিল আর কি, ওরা বলতো আপনার ডেজিগনেটেড কোভিড হাসপাতাল, তার মানে অনলি আপনার ওই কুয়েত মৈত্রী অথবা আপনার ঢাকা মেডিকেল কলেজ অথবা 3-4টা হাসপাতাল ছিল আর কি, মানে দে ক্যান অনলি ট্রিট দ্য কোভিড পজিটিভ পেশেন্টস। পেশেন্টের যে আত্মীয় স্বজন, এমন আমরা শুনেছি যে তারা আর কি ডোর টু ডোর তারা যাচ্ছে আপনার এক হাসপাতাল থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গায়, তা বলছে না না, আই ক্যানট ট্রিট ইউ বিকজ ইউ হ্যাভ কোভিড সিমটমস। তার মানে তারা জানে না কোথায় যেতে হবে ইভেন কি আর কি। কিন্তু ওইটাকে ব্রেক করতে হবে, ওইটাকে ব্রেক ডাউন করে করতে হবে যে all hospital, private অথবা সরকারি সমস্ত হাসপাতাল has to treat all patients including COVID positive. এটা হচ্ছে আর কি জেনারেল রুল হবে আর কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে বাংলাদেশ ঢাকায় যদি থাকে আপনার যে 200 হাসপাতাল থাকে, all 200 হাসপাতাল has to show them যে they have the capacity to treat COVID positive patient
অ্যান্ড নন কোভিড পেশেন্ট পজিটিভ আর কি। এটা হচ্ছে নাম্বার 1 রুল আর কি ফর বাংলাদেশ সরকার, এবং শুধু ঢাকায় বলছি না আমি আর কি, আমি বলছি সমস্ত দেশে আর কি। হ্যাঁ, এখন যেসব ছোট ছোট হাসপাতাল আছে তাদের কোনো কিছু নাই আর কি, তাদের অক্সিজেন ডেলিভারি দেওয়ার মতো সমস্যা নাই, দেন ইজ ডিফারেন্ট, দে হ্যাভ টু অ্যাকোয়ার দোজ ক্যাপাসিটি টু প্রোভাইড দোজ কেয়ার। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ এখন যে জিনিসটা দেখছি আমরা বাংলাদেশে আর কি, আপনি যে এখনো দেখেন আজকে দ্য কার্ভ ইজ গোয়িং স্লোপিং আপ আর কি, আপ সুইং হচ্ছে, কিন্তু এখনো ইটস নট ফ্ল্যাটেন্ড ইয়েট, ইটস নট গোয়িং ডাউনহিল ইয়েট। তার মানে যে আমরা জানি না এটা কত দূর যাবে আর কি, ইট ক্যান ইভেন এক্সপ্লোর আর কি। বাংলাদেশের যে জনসংখ্যা এবং যে ডেন্সিটি অফ পপুলেশন যেটা আছে ঢাকা শহরে এবং বড় বড় শহরে যেটা আছে, বাংলাদেশ লোকজন যেভাবে মুভ করে, এটা দোষের কিছু নাই, কারণ দ্যাটস দ্য ওয়ে উই মুভ ফ্রম প্লেস টু প্লেস আর কি। এটা বাস বলেন, ট্রেন বলেন, লঞ্চ বলেন আর কি। তো ইট ক্যান ক্যারি দ্য ভাইরাস ফ্রম ডিফারেন্ট পার্ট, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, ইট ক্যান গো ইন বোথ সাইড, ইট ক্যান এক্সপ্লোর আর কি। তো আশা করছি যে, দোয়া করছি যে এটার জন্য ওই ধরনের পর্যায়ে না যায় আর কি। কিন্তু ওইটা আপনার ওই ধরনের আমাদের ক্যাপাসিটি নাই টু হ্যান্ডেল দ্যাট বিগ সার্চ। আমি যেটা বলবো আর কি, যে প্রাইমারি লেভেলের চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে আর কি, ওটাকে আরো বেশি শক্ত করে নেওয়া আর কি, সো পিপল ডোন্ট গেট টু সিভিয়ার স্টেট, তাদের আপনার আইসিইউ যেতে হবে, কারণ আইসিইউ বেড এবং আইসিইউ ডাক্তারদের সংখ্যা খুবই কম, এটা আপনি ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট আর কি উইদিন এ শর্ট টাইম। থ্যাংক ইউ। আমি এর সাথে বেরাজের সাথে অ্যাড করতে চাই যে যে কোনো এপিডেমিক আউটব্রেকে যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু টেস্ট, আইডেন্টিফাই, তারপরে আইসোলেশন করতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে, আর কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে। এইগুলো না করলে আমি আলটিমেটলি এটাকে কন্ট্রোল করা ইজ ডিফিকাল্ট। তো এই ব্যাপারে আর বাংলাদেশের শোনা যাচ্ছে? হ্যালো, জি জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের যেটা আপনি প্রথমে কোশ্চেনটা ছিল যে হসপিটাল ম্যানেজমেন্টের ব্যাপারে, তো যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রিয়াজ সিস্টেমটা, ট্রিয়াজটা আমি মনে করি উইক। বাংলাদেশের হসপিটালগুলোতে ট্রিয়াজ সিস্টেম, যেখানে কিনা টেস্টিং হবে, র্যাপিড টেস্টিং হবে, কোভিড পেশেন্টকে আইডেন্টিফাই করা হবে, যেগুলা কোভিড সাসপেক্ট, অথচ টেস্ট এখনো বিলম্বিত বা টেস্ট নেগেটিভ আসতেছে, বাট স্টিল সাসপেক্টিং, ওরা একটা গ্রুপ। আর যেগুলো রেগুলার পেশেন্ট, ওদেরকে তো অ্যাড্রেস করতে হবে। যারা এমনি হার্ট অ্যাটাক নিয়ে আসবে, হ্যাঁ হাত পা ভেঙে আসবে, তাদেরকে তো ট্রিটমেন্ট করতে হবে। এই জিনিসগুলো খুব নড়বড়ে ছিল প্রথম দিকে, তবে আমি যতটুকু জানছি কারেক্টিং এর, এবং তারা একই হসপিটালে। তো প্রথম আমি বলবো যে উইক পয়েন্ট ছিল ট্রিয়াজ সিস্টেমটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা পেশেন্টগুলোকে কিভাবে সর্ট আউট করবো, কিভাবে স্প্রেড করে এক একটা, কারণ এই ভয়টা কাজ করছিল যে অনেকের মধ্যে প্রাইভেট ক্লিনিক গুলা কাউকে নিচ্ছিল না, কারণ সবাই ভাবছে যে সবাই আমরা তো অন্য পেশেন্টের সাথে নিতে চাই না। সো এই ভীতিটা কাজ করছিল, জনগণও বুঝতে পারছিল না যেটা কি। ফার্স্ট হচ্ছে ট্রিয়াজ প্রথমে, আর তারও আগে হচ্ছে যে পাবলিক হেলথ। যদি তোমার শুধু জ্বর থাকে, কোনো শ্বাসকষ্ট না থাকে, বাসায় থাকো, ডোন্ট কাম, কারণ আমাদের রিসোর্স নাই, ডোন্ট ব্রিং দ্যাম হিন। এটা সব সোর্স থেকে বলা উচিত, তোমরা এসো না হসপিটালে, কারণ আমাদের হসপিটালে জায়গা নেই। এটা একটা। তারপর হচ্ছে ট্রিয়াজ আসলো যারা, তাদেরকে এই সর্ট আউট করা। আমাদের হসপিটালে যদি জায়গা না থাকে, স্পেস বাড়ানোর জন্য হসপিটালের সামনে টেন্ট করা যেতে পারে, আর্মি পুলিশকে দিয়ে উই ক্যান টেম্পোরারি টেন্ট, যেগুলোকে আমরা দেখা গেল যে নান, যেগুলো সাসপেক্ট, তাদেরকে ওখানে রাখলাম, যাতে যেহেতু আমরা এখন শিওর না এটা কি ছোঁয়াচ্ছে না ছোঁয়াচ্ছে, ওদেরকে একটু সেফ রাখলাম, বিল্ডিং এর পাশেই টেন্ট রাখলাম। কোভিড যারা সিরিয়াস, তাদেরকে তো হসপিটালে আইসিইউ লেভেল বা অ্যাকিউট কেয়ারে থাকতে হবে, আর যারা রেগুলার পেশেন্ট তাদের জন্য সেপারেট ফ্লোর। এটা একটা। প্লাস এই যে এটা কিন্তু টেস্টিং দিয়ে শুরু হয়, টেস্টিং ইজ বেসিক। তো আমি মনে করি টেস্টিংটা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার, আই এম শিওর ওয়ার্কিং ইন ইট, প্রাইভেট সেক্টর যারা আছে তারা সবাই মিলে যদি একসাথে কাজ করে এই টেস্টিংটা বাড়ায়, এই সর্ট আউটটা সুবিধা। সর্ট আউট হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ট্রিটমেন্ট, কোভিড-19 সাসপেক্টকে কিভাবে ট্রিট করব, কোভিড থেকে কিভাবে যা আছে আমাদের রিসোর্স। তো আর এটা গেল হসপিটাল সাইড। আর যেটা প্রিভেন্টিভ সাইড আমি যেটা বলছিলাম, যেটা পুরো আমাদের এপিডেমিওলজিক্যাল কার্ভকে ফ্ল্যাট করার জন্য যেটা দরকার হবে, সেগুলো হলো যে নন প্রফিটে অনেক ফিল্ড ওয়ার্কার আছে, দে ইউজ দেম ফর কন্ট্রাক্ট ট্রেসিং, এডুকেশন, অ্যাওয়ারনেস। সো ইটস এ কম্বাইন, ইটস এ ওয়ার গোয়িং অন, সো উই ক্যান কোলাবোরেট উইথ এভরিবডি এন্ড ট্যাকল দিস সিচুয়েশন। পয়েন্টটা আমি 100% এগ্রি করি। এখানে দুটো বিষয় আমরা দেখেছি যে
আমি ঠিক জানি না যে পলিসি মেকারদের এখানে চিন্তা ভাবনাটা কি। একটা হচ্ছে যে আমরা দেখছি যে গভর্নমেন্ট একা মুভ করছে, ইটস কাইন্ড অফ ওয়ান স্টপ পয়েন্ট। সেখানে প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততা খুবই কম ছিল। রিসেন্টলি প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু আমাদের যে একটা বিশাল প্লেয়ার আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একদম গ্রাসরুট পর্যায়ে আমাদের যারা Yes. বিভিন্ন সময়ে হেলথের ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন, বিশেষ করে ম্যাটারনাল মর্টালিটি রেট কমানো, বাংলাদেশের ইনফ্যান্ট মর্টালিটি রেট কমানো, ইমিউনাইজেশন রেকর্ডে আমাদের প্রাইভেট সেক্টরের পাশাপাশি এনজিও গুলো একটা বড় ভূমিকা আছে। কিন্তু আমরা এই পর্যন্ত এনজিওদের তেমন একটা রোল দেখিনি, এবং যেটা আমি মনে করি যে গভর্নমেন্টের একটু বিবেচনা আনা দরকার যে বিগ রিসোর্স, বিগ রিসোর্স, তাই না? তারপরে এই যে ওই টিমে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপর যারা অক্সিজেন তৈরি করছে কোম্পানিগুলো, সব করে উই ডিস্ট্রিবিউট অ্যাকর্ডিং টু ওয়্যার দ্য নিডস আর। সো এটা পুরো কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ, যেটা আমি বলছিলাম যে কমান্ড সিস্টেম, ইনসিডেন্ট কমান্ড সিস্টেম একটা থাকা উচিত, যারা কিনা ডিসপার্স করবে, তাদের রিসোর্স গুলা পুল করবে, ফাইন্যান্স করবে, ইউনো। সো দ্যাট ইজ দ্য থিং আই থিঙ্ক। কিন্তু বাংলাদেশের যাই হোক, আলটিমেটলি রিসোর্স তো খুবই কম। আমাদের মনে হয় পাবলিক হেলথ ইন্টারভেনশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং প্রথম দিকে যেটা পাবলিক যেহেতু জানতো না, এই গভর্নমেন্ট ঠিক মতো বলে নেই। আমি গভর্নমেন্টের আসলে এখানে তো যেটা আমরা জানি না এই ভাইরাস সম্পর্কে, সেটাও বলতে পারে, অ্যাডমিট করতে পারে যে আমরা এইটুকু জানি না, আমরা এটা জানি। তাহলে হতো কি, পাবলিক ট্রাস্ট ডেভেলপ করে। কারণ পাবলিক ট্রাস্ট যদি গভর্নমেন্টের সাথে না থাকে, কারণ গভর্নমেন্ট একটা বলবে যে তোমরা বাসায় থাকো, ওরা শুনবে না, বিকজ দের ইজ এ মিস কমিউনিকেশন গ্যাপ। সেখানে আমি মিসিং দেখছি, যেখানে তারা ঠিক মতো সবার মতো সবাইকে ইয়ে করেনি, অ্যাডমিট করেনি যে আমরা জানি না এটা, আমরা এটা নিচ্ছি, হয়তো আমরা এটা নিব, এইরকম একটা খোলাসা আলাপ ফ্রম দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, তাহলে পাবলিককে মোবিলাইজ করা যেত, পাবলিককে অ্যাওয়ারনেস বাড়া, ওদিকে রিসোর্স পুল করা। আই থিঙ্ক উই ক্যান ফাইট। আই থিঙ্ক ইফ বাংলাদেশ ডু দিস টুগেদার, আমরা একটা হোমোজেনাস কান্ট্রি, সো ইজি টু ইমপ্লিমেন্ট যদি কোলাবরেট করা। এক্স্যাক্টলি। এবং এটার সাথে আপনি যেটা বললেন, যেটা বেলায়েত ভাই বললেন, যে এই পেশেন্ট ম্যানেজমেন্ট বা এই যে একটা প্রোটোকল তৈরি করা, যে কে হসপিটালে আসবেন, কে হসপিটালে আসবেন না, কে টেস্ট করে বাড়ি চলে যাবেন, কে টেস্ট করে হসপিটালে অ্যাডমিট হবেন, এইটার একটা খুব ক্লিয়ার গাইডলাইন থাকলে আমার ধারণা যে অনেকেই বুঝতে পারতেন যে ঠিক আছে, আমার এই বক্স ঠিক হচ্ছে, কিন্তু এই বক্সটা ঠিক হচ্ছে না, দ্যাট মিনস আমার যাওয়া লাগবে না। তাহলে হতো কি যে এক ধরনের পাবলিক প্যানিক তৈরি হয়েছিল যে আমার যদি হয় আমি মনে মারা যাবো। এটা কিন্তু আসলে সেরকম না, যে আপনার 80% কেসে কিছুই হবে না, বাকি 15 বা 20% এর জন্য আমাদের কিছু করতে হবে। তো এই প্রোটোকলটা আমার মনে হয় যে জরুরি। আমি বাংলাদেশে থাকি না, কিন্তু আপনি যেটা বললেন সঞ্জয় ভাই, যে আমাদের ফ্রেন্ডরা এরকম একটা ভীতি প্রকাশ করছিল আমাদের ভাইবার গ্রুপে, যে কি করবে, আমার কোনো পরিচিত লোক আছে কিনা হসপিটালে, হ্যাঁ, তারা জানতে চাচ্ছে। সো দে ওয়্যার ইন মানে একটা ভীতিতে। তো এই ভীতিটা কমানো যেত কমিউনিকেশন দিয়ে, যত এডুকেশনাল ইনফরমেশন বারবার থ্রো করে, দ্যাট ওয়াজ পসিবল। জি জি। তো আমাদের যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি, আমি দুটো বিষয় আলোচনা করে আমাদের আমি একটা সামারি টানবো। আমাদের তো ধরেন আমরা এই ভাইরাসের সঙ্গে ফাইট করছি গত 3 মাস, এবং আমরা নানা ধরনের জিনিস দেখেছি। একটা দেখেছি যে গভর্নমেন্টের থেকে লকডাউন মেজার্স বা আপনার ট্রাভেল ব্যান, সোশ্যাল ডিস্টেন্সিং মেজার্স। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে ড্রাগসের ট্রায়াল হচ্ছে, ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে, ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। অনেকে ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াও কিছু কিছু অ্যানেকডোটাল এভিডেন্সের উপরে কিছু কিছু তথ্য দিচ্ছেন। তো আমাদের ফিউচারটা কি, মানে আপনারা এখন যেখানে আছেন সেখান থেকে আপনারা কি মনে করছেন যে when we can expect some level of normalcy? এটা কি কোন একটা ভ্যাকসিন খুব দ্রুত বের হয়ে আসবে বলে আমরা আশা করতে পারি, নাকি আমাদেরকে এই ধরনের একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে নিউ নর্মাল অ্যাডপ্ট করতে হবে, নাকি আপনারা মনে করছেন যে হয়তো একটা বা দুটো ড্রাগ হয়তো আরেকটু এফেক্টিভ দেখাবে, তাতে আমরা হয়তো কিছু জোনিং করতে পারবো যে এই ধরনের এজ গ্রুপ কাজ করতে পারবেন, এই ধরনের এজ গ্রুপ বাড়িতে থাকবেন, এই ধরনের এজ গ্রুপ কে আমাদের প্রোটেক্ট করতে হবে, এরকম কিছু হতে যাচ্ছে? আপনাদের এক্সপেকটেশন কি? বেলায়েত ভাইতে শুরু করি। আমি যেটা বলবো যে আমি অপটিমিস্টিক, আমি খুবই আশাবাদী লোক। আমি শিগগিরই উই ক্যান সি এ গুড লাইট। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, আমেরিকা এখনো কিন্তু মানে 15টা স্টেটে আপনার এখনো কিন্তু আপনার কার্ভ ইজ নট ফ্ল্যাটেন্ড। হ্যাঁ, কার্ভটা ফ্ল্যাট হয়েছে আপনার নিউ ইয়র্কে, নিউ জার্সিতে, নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রি।
কিন্তু সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি কিন্তু এখনো কিন্তু লিটল বিট আর কি আপসুইং কিছুটা মানে কি আসছে। তো ফ্লোরিডা কম্পারেটিভলি বেটার দেন আদার স্টেট, ফিউ আদার স্টেট। তো এই জন্য আমি বলবো যে এখনো কিন্তু উই আর ফাইটিং দিস প্যান্ডেমিক্স, এখন আমরা উই আর নট কি মানে স্লো ডাউন ইয়েট। তো যেগুলো আপনার আশার ব্যাপার হচ্ছে আর কি মানে দ্য বিগেস্ট আর কি গেম চেঞ্জার হবে, এটা হচ্ছে আপনার ভ্যাকসিন। এটা হচ্ছে আপনার বিগেস্ট গেম চেঞ্জার অফ দ্য ইউনিভার্স আর কি। তো এখন এটার পিছনে সায়েন্টিস্টরা রিসার্চাররা কাজ করছে মানে 24 আওয়ার্স আর কি। সারা পৃথিবীর সব দেশ থেকে সব সায়েন্টিস্টরা কি ওয়ার্কিং অন দিস ভ্যাকসিন আপনি ডে আর নাইট। তো অনেকগুলো ক্যান্ডিডেট এই মুহূর্তে আছে আর কি, দে আর ট্রাইং টু ফর্ম এ রাইট ভ্যাকসিন। কিন্তু ভ্যাকসিন তো একটা স্টেপস লাগে, একটা ভ্যাকসিন ক্যানট বি ফর্মড আর কি 1 to 3 মান্থ আর কি। ভ্যাকসিন হ্যাজ গট স্টেপস টু গো। এটা শুরু হয় অ্যানিমাল থেকে, তারপরে ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 1, ফেজ 2, 3, and it has to be an effective and safe. এটা খুব ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড আর কি, it has to be effective and has to be safe ভ্যাকসিন আর কি। তো এই জন্য আর কি এটা ইজ নট ইজি টু ফর্ম দ্য রাইট ভ্যাকসিন। আপনি চিন্তা করে দেখেন যে ভ্যাকসিনটা আমরা তৈরি করবো আর কি, যদি এটা সেফ না হয়, ইফ উই গিভ দ্যাট ভ্যাকসিন টু 3 বিলিয়ন পিপল, এটা কতটুকু ক্ষতি করতে পারে আর কি। তো এটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ একটা সেফ ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল আর কি। আর যেটা কথা আসছিল আর কি যে হ্যাঁ হার্ড ইমিউনিটি, ওইটা ইজ নট অ্যাচিভেবল, এটা হবে না আর কি। হার্ড ইমিউনিটি হচ্ছে আর কি আপনার যদি কমিউনিটিতে আপনার 70% যদি ইনফেকশন হয় আর কি, তাহলে ইউ ক্যান ডেভেলপ এন হার্ড ইমিউনিটি অ্যান্ড ইউ ক্যান স্লো ডাউন দ্য ভাইরাস। অথবা যদি আপনার একটা ভ্যাকসিন হয় আর কি, তাহলে দ্যাট ক্যান প্রডিউস এন হার্ড ইমিউনিটি ইন দ্য কমিউনিটি অর ইন দ্য কান্ট্রি আর কি, ইন এ জেনারেল সেন্স। তো ওটাও আর কি আমাদের সম্ভব না আর কি উইদাউট এ ভ্যাকসিন। তো এই জন্য এই মুহূর্তে যেটা হচ্ছে আপনার ভ্যাকসিন ডেভেলপমেন্টের কি দুটো ক্যান্ডিডেট আর কি আপনার লিডিং দ্য ওয়ে। এটা হচ্ছে আপনার অক্সফোর্ড থেকে যেটা হচ্ছে উইথ এ ড্রাগ কোম্পানি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, তারা একটা তৈরি করছে, তারা অলরেডি ফেজ 2 তে চলে গেছে এখন আর কি। তো এখন নাও দে আর ওয়েটিং ফর লার্জার স্কেল আপনার ট্রায়াল, যেটা আমরা বলি ফেজ 3, যে ওটা যদি হয় আর কি, ইফ দ্যাট শো দ্যাট ইট ইজ আ সেফ অ্যান্ড ইফেক্টিভ, আমরা আশা করছি আর কি যে বাই নেক্সট ইয়ার মিডল অফ সামার অথবা কিছু একটা সময় উই মে গেট এ ভ্যাকসিন, যেটা আমি আগে বললাম যে দ্যাট উইল বি দ্য গেম চেঞ্জার, দ্যাট উইল বি দ্য গেম চেঞ্জার। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো যে হ্যাঁ বাংলাদেশের রিসোর্স অবশ্যই আমাদের রিস্ট্রেইনড। এখন যদি ভ্যাকসিনটা যদি চলে আসে আর কি, ইফ ইজ অ্যাভেলেবল অল ওভার দ্য প্লেস, সেটা হবে আমাদের জন্য একটা বিরাট একটা সুখবর একটা আর কি। তো আমি এটাই বলবো যে এই মুহূর্তে যে আমাদেরকে প্রোটেকশন রাখতে হবে সবাইকে, যেহেতু এখনো প্যান্ডেমিক চলছে এখন আর কি, এবং ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড প্রোটেক্ট আদার্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং আর কি। অ্যান্ড ডু দ্য বেস্ট ইউ ক্যান আর কি, মেনটেনিং ইউর পার্সোনাল হাইজিন সো ইউ ডোন্ট স্প্রেড দ্য ডিজিজ এনি ফার্দার। অ্যাট দ্য সেম টাইম যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আরেকটা আমি অ্যাড করবো আর কি, যে বাংলাদেশ দেখতে হবে যে এদের তো আমাদের 16 কোটি লোকের মধ্যে ধরেন 3-4 কোটি লোক তো আপনার দিন এনে দিন খায় আর কি। ইটস নট ভেরি ইজি সিচুয়েশন ফর দেম আর কি টু স্টে আপনার ইনসাইড আর কি। ইকোনমি তো আর কি একসময় চালু করতে হবে আর কি। এই জন্য এটাকে শুরু করতে হবে খুবই কেয়ারফুলি অ্যান্ড স্টেপ বাই স্টেপ আর কি। কারণ আমি যেটা মনে করি বাংলাদেশ ইকোনমির যেগুলো আর কি আপনার মেইন যে ফোকাল পয়েন্ট যেগুলো আছে, ধরেন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা আপনাকে শুরু করতে হবে স্লোলি আর কি। তো ওটা এমনভাবে করতে হবে যে মানে they have to have more testing in place, the contact tracing in place, so they may know that okay who is got infected আর কি। এবং আপনার যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনার থার্মাল স্ক্যানার লাগবে, সো যাদের আপনার জ্বর আছে শুড নট গো ইনসাইড দ্য ফ্যাক্টরি অথবা ইন্ডাস্ট্রিতে আর কি। এই ধরনের কিছু প্রিভেন্টিভ মেজার্স যদি নেওয়া হয় আর কি, সো দে ক্যান স্টেপ বাই স্টেপ দে ক্যান ওপেন স্লোলি টু ডিফারেন্ট আর কি এভিনিউ, যেটা ইম্পর্টেন্ট ফর দি ইকোনমি। তো এটা আমি বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এহসান ভাই, আপনার থটস অন এই ইস্যুতে, আপনার অপটিমিজম বা পেসিমিজম, অথবা আপনি কি ভাবছেন ভবিষ্যতে কি হচ্ছে, বা আমরা আপনার কাছে শুনতে চাই এহসান ভাই। আচ্ছা, আমি আসলে কদিন আগে একটা কথা নিউ ইয়র্ক গভর্নর কোমো বলছিল যে উই হ্যাভ টু ওপেন দ্য ইকোনমি, উই হ্যাভ টু ওপেন, বাট উই হ্যাভ টু ওপেন স্মার্টলি। একটা খুব ভালো একটা কোট, যেটা বিলাত ভাই একটু আগে বলছিলেন যে এগুলো করতে হবে। That's what the smartness is. I mean, we have to. যে এত মানুষ দিন আনে দিন খায়, we cannot keep them indoor. এখন আমেরিকা তো তাই, সবাই বেরিয়ে পড়ছে, but
এই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে ভ্যাকসিন কথা বলা হলো, এটা আগামী বছর শুরু, মাঝামাঝি শেষ, আমরা জানি না এই মুহূর্তে, ততক্ষণ পর্যন্ত উই হ্যাভ টু স্মার্টলি মুভ করতে হবে, কাজ করতে হবে লিমিটেশনের মধ্যে। তবে অবশ্যই আমরা এই কার্ভটাকে ফ্ল্যাট রাখতে পারবো, আর একটা সেকেন্ড রিসার্জেন্স বাধা মানে এটা প্রতিহত করতে পারবো, তবে উই ক্যান গো। সো দ্যাট ইজ হোপ। আপনাদের মনে আছে এইচআইভি যখন প্রথম 80s এ এপিডেমিক ফর্মে ছিল, আর আজকের উই হ্যাভ গন থ্রু মেনি ইয়ার্স এন্ড উইথ নাও উই ক্যান কন্ট্রোল। এখন তো এইচআইভি তে মারা যাওয়াটা খুব কাকতালীয় ঘটনা। So এটাও I hope this will also bring, but this time will be faster than HIV, কারণ আমাদের অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, অনেক সায়েন্টিস্টরা কোলাবোরেটলি কাজ করছে। সো উই আর ভেরি হোপফুল। এবং নিউ টেকনোলজি যেটা mRNA ভ্যাকসিন, যেটা একটা খুব পাইপলাইনে আছে, খুব এগিয়ে যাচ্ছে খুব, মানে ভাইরাস ছাড়াই টেকনোলজি দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করছি খুব র্যাপিড। সো দোজ আর ভেরি আশার আলো। তো আই উড সে, এবং কিছু ট্রিটমেন্ট আমরা পাচ্ছি, যেমন রেমডেসিভির বললেন, যেটা আমরা কন্ট্রোল করতে পারছি। এরকম আরো পাইপলাইনে আসবে। আই এম শিওর উইল বি মাচ বেটার অফ ফ্রম টুডে। মানে আমরা যা ছিলাম 3 মাসের আগে চেয়ে এখন বেটার, আরো 3 মাস পরে আরো ভালো থাকবো। তো হোপফুলি এভরিবডি স্টে সেফ এবং স্মার্টলি মুভ করবেন, স্মার্টলি চলবেন। নিশ্চয়ই আমরা উই ক্যান গো ব্যাক টু এগেইন টু দ্যাট লাইফ। থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস বলবো যে দিস ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল একটা আমি অ্যাডভাইস দিয়ে আমার সাইড থেকে শেষ করবো। এটা হচ্ছে N95 মাস্ক। এটা মনে রাখবেন, যদি থাকে খুবই ভালো। এটা 95% অফ দ্য ভাইরাস প্রোটেক্ট করবে আপনাকে, 95% শুধু যাতে পার্টিকেলস গুলো, কারণ ভাইরাসের সাইজটা হচ্ছে 100.1 মাইক্রন অথবা 100 ন্যানোমিটার। এটা 300 গ্যাপ, কিন্তু তারপর ভাইরাস তো শুধু ভাইরাস থাকে না, এর সাথে পানি, চারিদিকে পানি থাকে, সো ইট প্রোটেক্টস। এটা হলো 95% প্রোটেক্ট করবে। এটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক। এটা 60 to 80% প্রোটেক্ট করবে আপনাকে যে কোনো ভাইরাস থেকে। এবং আপনার যদি হয়ে থাকে, আপনি প্রিভেন্ট করবেন, টু প্রিভেন্ট দ্য স্নিজ, যাতে অনেক দূরে না যায়। এটা আপনি আরেকজনকে হেল্প করছেন। আরেকটা যদি এগুলা না থাকে, এমনি কাপড়ের ঠিক কটনের মাস্ক, এটা পরতে পারেন। এগুলা রিওয়াশ করা যায়, একটা সুবিধা। এটা সুবিধা হচ্ছে যে আপনি এটাকে বারবার ওয়াশ করে দিলে ইউজ করবেন, একবার ইউজ করার পরে এটাকে ফেলে দিবেন। সামনেটা কখনো টাচ করবেন না, অলওয়েজ এভাবে পরবেন এবং খুলবেনও ঠিক এইভাবে পিছন থেকে, ডোন্ট টাচ। এটা গার্বেজ না, ট্র্যাশে ফেলেন যাতে ওয়াশ করা যায়। আর এই মাস্কগুলা সাধারণত আপনি যেটা পরের দিন ইউজ না করে কয়েকদিন পরে ইউজ করবেন, কয়েকদিন রেখে দেন, আরেকটা বাই দিস টাইম অন্যটা ইউজ করেন। কারণ এই ভাইরাসগুলো যদি সামনে থাকে, ওগুলো অটোমেটিক বাই ফিউ ডেজ এটা ড্রাই আউট হয়ে মারা যাবে, ভাইরাসগুলো থাকবে না। সো দিস আর জাস্ট, ইউ ক্যান কিপ ইট। সো 7 দিন এরকম 7টা রাখেন। দ্যাটস হাউ ইউ ক্যান প্রিভেন্ট ইউরসেলফ, যতক্ষণ না আমরা ভ্যাকসিন পাই। থ্যাংক ইউ ভাই। আমার ধারণা যে আমরা খুব ভালো। জি বেলাল ভাই, আপনার একটা কথা করবো। চিন্তা করেন, ওয়াই ইউ শুড নট বি পজিটিভ, এন্ড থিংক অ্যাবাউট দ্যাট। আর কি, এই ভাইরাসের উৎপত্তি হলো আপনার চায়নায় ধরেন, অর্থাৎ উহান সিটিতে, এবং বড় বড় শহর যেগুলো পাশাপাশি আছে, আপনার সাংহাই বলেন, বেজিং বলেন, তেমন কিছু হয়নি। আজকে আপনার ধরেন এই 4 মাস পরে আমরা এখন সাফার করছি আর কি, কিন্তু চায়না কিন্তু কোনো রকম ডিজিজ নাই এখন আর। The control or the contain the whole thing. So why you should not be positive? So we can do it. We can do it in America. We can do it in Bangladesh. তারা যদি করতে পারে, যেখান থেকে আপনার ভাইরাসের উৎপত্তি হলো আর কি, তারা যদি বলে যে we have no more positive cases, we contain the virus completely আর কি, তাইওয়ান বলেন অথবা আপনার সাউথ কোরিয়া বলেন অথবা অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, সে বড় বড় কান্ট্রি, দে কন্টেইন দ্য ভাইরাস কমপ্লিটলি আর কি। তো আমি কেন আশায় আলো দেখবো না এখানে আর কি। সো উই ক্যান ডু ইট ইন আমেরিকা অবশ্যই, এন্ড ইন বাংলাদেশ অলসো। থ্যাংক ইউ। না, খুব ভালো আমাদের ডিসকাশন হলো। তো আমাদের এই ডিসকাশনের শেষ পর্যায়ে আমার একটা ভূমিকা থাকে সবকিছু র্যাপ করা, তো আমি চেষ্টা করবো একটু র্যাপ করার। তার আগে আমি একটু লাইটার টোনে শেষ করি। আমার সঙ্গে যখন বেলাল ভাইয়ের কথা হচ্ছিল যে আপনাকে এই অনুষ্ঠানে আনতে যাচ্ছি, তো বেলাল ভাই বলেছিলেন যে উনি বেশিক্ষণ কথা বলতে পারেন না। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনাকে কথা বলানোর দায়িত্ব আমার। তো আমি মনে হয় সাকসেসফুলি বেলাল ভাইকে দিয়ে কথা বলাতে পেরেছি, কারণ আমরা 1 ঘন্টা খুব একটা সাকসেসফুল সেশন করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এহসান ভাই সবসময় খুব ভালো বক্তা, খুব ভালো বলেন, তো ওনাকে নিয়ে আমার টেনশন ছিল না, কিন্তু বেলাল ভাই যেহেতু বলেছেন, তো আই থিঙ্ক আপনাকে হয়তো আরো অনেক অনেক হোস্ট অনেক অনেক প্রোগ্রামে ডাকবে এই অনুষ্ঠান দেখার পরে। তো আমি একটু
আমাদের র্যাপ আপ। তো আমরা যেটা শুনলাম এবং জানলাম যে অনেকগুলো ড্রাগ এবং অনেকগুলো ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, তবে এটা শুরুর দিকে আমাদের তেমন একটা নলেজ ছিল না। আস্তে আস্তে অনেকগুলো ওষুধ এবং অনেকগুলো আমাদের কিছু ডিসকভারির কারণে আমরা কিছু কিছু জিনিস সম্পর্কে জানতে পেরেছি। যেমন আপনি বললেন যে রেমডিসিভিরের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট কয়েকদিনের কম সময় লাগে পেশেন্টকে ভালো হতে। এর সাথে আমাদের একটা আলোচনা আসছিল যে সাইটোকিন স্টর্ম যেটা হয় শরীরের ভিতরে এবং যে ব্লাড ক্লট হয় যে কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, এই জায়গাগুলোতে এই ড্রাগগুলো হয়তো কাজ করতে পারে। একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা ছিল যে অক্সিমিটারের ভূমিকা, যে আমাদের যদি ব্লাড অক্সিজেন স্যাচুরেশন কমে যায় সেটা বাড়িতে বসে একটা ছোট ডিভাইস দিয়ে দেখা সম্ভব। সেক্ষেত্রে যারা বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য এটা একটা খুব ভালো একটা ডিভাইস হতে পারে, যে যদি অক্সিজেন স্যাচুরেশন 92 বা 91 এর নিচে নেমে যায়, বা যেটা এসএম ভাই বলছিলেন 93 নিচে নামলেই এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন এবং ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নিতে হবে বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্সের সাহায্য নিতে হবে। এর সাথে আমাদের আলোচনাটা চলে গিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে, যে বাংলাদেশের জন্য কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া যেতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট এবং পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেখানে এহসান ভাই বলছিলেন যে একটা কনসোলিডেটেড একটা অ্যাপ্রোচ লাগবে, যেখানে আমাদের সব ধরনের লোকজন লাগবে, আমাদের ভাইরোলজিস্ট লাগবে, আমাদের ডক্টর লাগবে, আমাদের মেডিকেল যারা এক্সপার্টিস আছেন, আমাদের পাবলিক হেলথ এক্সপার্টিস আছেন, ইভেন কি আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের সবাইকে মিলে একটা কনসোলিডেটেড অ্যাপ্রোচ লাগবে, কাইন্ড অফ ওয়ার টাইম সিচুয়েশন। কিন্তু সেরকম না হলে একটু আমাদের এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করাটা কঠিন হবে। তো বাংলাদেশের জন্য আমার ধারণা যারা কেউ যদি দেখে থাকেন তাহলে এটা একটু আমলে নেবেন। এর সাথে আলোচনা হচ্ছিল যে কিভাবে পেশেন্ট ম্যানেজমেন্ট হবে, কিভাবে হসপিটাল ম্যানেজমেন্ট হবে, কিভাবে এফিসিয়েন্টলি হসপিটাল এবং পেশেন্ট ম্যানেজমেন্ট করা যায়, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এর সাথে শেষে বেলায়েত ভাই এবং এহসান ভাই দুজনেই অপটিমিজমের মাধ্যমে শেষ করছেন যে অচিরেই হয়তো আমরা একটা ভ্যাকসিনে দেখা পাবো, বা অচিরাই হয়তো আরো বেটার ট্রিটমেন্টের আমরা একটা আশা পাবো। এবং বেলায়েত ভাই যথাযথ বলেছিলেন যে চায়নাতে যদি, যেখানে ভাইরাসের উৎপত্তি, সেই চায়নাতে যদি ভাইরাস কন্টেইন করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? সেটা ইউএসএ তো সম্ভব, বাংলাদেশেও সম্ভব। আমাদেরকে আশা রাখতে হবে এবং সায়েন্টিস্টরা, ওয়ার্ল্ডের সমস্ত সায়েন্টিস্টরা একসাথে মিলে কাজ করছে। শীঘ্রই আমরা হয়তো স্টেজ 3 ট্রায়াল শেষ করে একটা ভ্যাকসিনের সন্ধান পাবো। তো এই বলে আমি আবু সাইদ সঞ্চয়, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে আজকের স্ট্রিমিং লাইন শেষ করছি। আপনারা যারা জয়েন করলেন সবাইকে অসম্ভব ধন্যবাদ, এবং আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে থাকবেন সেই শুভকামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।